ওমান দেশে সহায়কের কাজ নিতে আসা এক অসমিয়া যুবক মনিবের কন্যা এমন কাণ্ড ঘটালো যাতে বিশ্ব চমকে গেল। শ্রোতারা, আসামের এক গহীন পাহাড়ে বসবাসকারী সুমিত শর্মা প্রথম থেকেই লাজুক প্রকৃতির তরুণ ছিল। সংসারে তার অসুস্থ দাদি, পিতা ও যমজ দুই ভাই ছিল। পিতা কাঠুরে ছিলেন, তবে কাঠ কেটে এত অর্থ উপার্জন হতো না যাতে পরিবার স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারে। বেশ কয়েকবার এমনটা ঘটত যখন বছর শেষে সংসারে অর্থের টান এতটাই প্রকট হতো যে দাদিকে চাল ধার সরতে হতো। সুমিত এগুলো শিশুকাল অবধি লক্ষ্য করছিল। সে বিদ্যায় যথেষ্ট প্রখর ছিল, তবে অবস্থা এমন দাঁড়ায় যখন দশম পাশের পর বিদ্যালয় ত্যাগ করতে হয়। বর্তমানে তার কাছে শুধু একটি রাস্তাই বাকি ছিল, যে কোনোভাবে কাজ নিয়ে পরিবারের অভাব দূর করা। এলাকার কয়েকজন তরুণ পূর্ব হতেই আরবীয় রাষ্ট্রগুলোতে মজুরি খাটত। অবকাশে যবে এরা স্বদেশে ফিরত, সে সময় এদের ঘড়ি, চশমা ও এদের চালচলন দেখে প্রতিবেশীদের ধারণা জন্মাত যে ওদিকে প্রচুর অর্থ কামানো সম্ভব। সুমিত মনস্থির করল যে ও পরবাসে বেরুবে। প্রচুর কাঠখড় পুড়িয়ে একজন দালালের সহায়তায় ও ওমান দেশে পাহারাদারের কাজ জুটিয়ে ফেলে। আত্মীয় স্বজনের নিমিত্তে ব্যাপারটা দারুণ একটা স্বস্তির সংবাদ শোনাল। দাদির অন্তরে শঙ্কা নিশ্চিতভাবেই জেগেছিল, তবে অভাবের সামনে আতঙ্কও মূল্যহীন প্রমাণিত হয়। কিছু মাসকালের ভেতরই সুমিত জীবনে উড়োজাহাজে বসে ওমান দেশের মাস্কাট নগরে হাজির হল। ও স্থানে ওর কফিল বা মনিব ছিলেন আমির জাইদ আল ফাহাদ। মাস্কাটে ওনার অত্যন্ত বিশাল কারবার চলত। নগরীর ধনী পাড়ায় ওনার একটা রাজকীয় মহল ছিল। সুমিত যবে শুরুতে ওই মহলের ফটকের অভ্যন্তরে ঢুকল, সে সময় ওর নয়ন বিস্ফারিত রূপ নিল। এমন বিশাল দালান ও পূর্বে কখনোই নিহারেনি। সম্মুখে বিস্তীর্ণ প্রাঙ্গণ, ঝকঝকে মোটর ও অন্দরে অসংখ্য দাসদাসী। ওই দিনই ওকে মহলের বিধিনিষেধ শিখিয়ে দেওয়া হলো। বিধান এতটাই কঠিন ঠেকল যে সুমিত আদিতে ঘাবড়ে গেছিল। দালানের তত্ত্বাবধায়ক স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তোর দায়িত্ব কেবল মোটর হাঁকানো, অন্দরমহলের নারীদের সঙ্গে আলাপ জুড়বে না, চোখ তুলে বুলি ছুঁড়বে না। যবে কোনোখানে পৌঁছতে হবে তখন রসিদে গন্তব্যের ঠিকানা লিখে তোকে ধরিয়ে দেওয়া হবে। সুমিত ঘাড় দুলিয়ে সমস্ত শর্ত স্বীকার করল। ওই মহলে সর্বমোট 6 জন সদস্য বাস করত। মুনিব আমির জাইদ, ওনার বেগম ফাতেমা, জোড়া পুত্র ও জোড়া কন্যা। জ্যেষ্ঠ পুত্রের বয়সকাল দাঁড়াত 18 বছর ও কনিষ্ঠ পুত্রের 14 বছর। উভয়েই রোজ মক্তবে পৌঁছাত। জোড়া কন্যার মাঝে জ্যেষ্ঠ কন্যার নাম দাঁড়ায় আয়েশা, যাহার বয়সকাল দাঁড়ায় আনুমানিক 26 বছর। কনিষ্ঠ কন্যার নাম দাঁড়ায় খাদিজা। সুমিতের ডিউটি ভোর 7টায় আরম্ভ হয়ে পড়ত। সকলের আদিতে ও শিশুদের মক্তবে নামিয়ে ফিরত। অতঃপর মাঝে মাঝে মনিবের বেগমকে বিপণী বিতানে পৌঁছে দিত, মাঝে মাঝে কন্যাদের সুপারমার্কেট নতুবা কলেজে। তবে প্রতিটি বাড়ি এক আজব প্রথা। দালান হতে যে কোনো কন্যা নতুবা ওনাদের আম্মা প্রাঙ্গণে নামত। মুঠোয় একটি ক্ষুদ্র রসিদ মিলত। তিনি একটি বাক্যও না ছড়ে ওই রসিদখানা সারথির সিটে ফেলে রাখতেন। সুমিত ওই চিরকুটখানা দেখত ও আঁচ করত যে ওনাদের কোনখানে পৌঁছাতে পড়বে। গোটা পথ জিপে চরম নিস্তব্ধতা বিরাজ করত। পশ্চাতে আসীন ভদ্রমহিলা কিছুই জানাতেন না ও সুমিত সম্মুখের পানে চেয়ে মোটর দৌড়াতে থাকত। যবে সড়কে ভিড় থাকি নতুবা অন্য সংকট উঁকি মারি, তথাপিও সুমিত বাক্য ছুঁড়ত না। ওকে পূর্বেই শিখিয়ে রাখা হয়েছিল যে জিজ্ঞাসা তোলাও নিষেধ। আস্তে আস্তে ওর ওই আজব প্রথার রেওয়াজ মজ্জায় মিশে গেল। কতিপয় মাসের ভেতরই সুমিত সামান্য ফার্সি বুলিও আয়ত্ত করেছিল। শিশুদের সঙ্গে আলাপ জুড়তে জুড়তে ও বিপণীর জনগণের বুলি খেয়াল করেও ধরতে আরম্ভ করেছিল যে জনতা কি শোনায়। মুনিব ওর উপর প্রসন্ন থাকতেন। ওনার ধারণা জন্মাত যে সুমিত ভদ্র ও ভরসাযোগ্য যুবক। হামেশাই এমনটা ঘটত যে জ্যেষ্ঠ কন্যা আয়েশাই সর্বাধিক মাত্রায় বাহিরে বেরোত। মাঝে মাঝে মহাবিদ্যালয়, মাঝে মাঝে পাঠাগার, মাঝে মাঝে সুপারমার্কেট। তবে প্রতিটি বারই অভিন্ন প্রথা। আয়েশা জিপে নিঃশব্দে চড়ত, সম্মুখের পানে চাইত না। ও সুমিত পশ্চাতে ফিরে কখনোই উঁকি দিল না। কতিপয় মাসকাল যাবৎ উভয়ের সাঝে একটি বাক্য আদান প্রদান ঘটেনি। সুমিতের বহুবার বিষয়টা আজব ঠেকত যে অভিন্ন জিপে চড়ে ব্যক্তি এতটা বোবা কিরূপে টিকতে পারে। তবে রুজি সামলাতে হবে বিধায় ও কখনোই এই প্রসঙ্গে অধিক মাথা ঘামায়নি। প্রত্যেক সোমবার সুমিত গোটা সপ্তাহান্তের রসিদগুলো একত্রিত করে মনিবকে সঁপত।
ফলে আমির মালুম করতে সক্ষম হতেন যে সংসারের সদস্যরা কোন কোনখানে পৌঁছেছে। সমস্ত কিছু রুটিন মাফিক এগোচ্ছিল। সময় গড়াতে লাগলো। আস্তে আস্তে 1 বছরও কেটে গেল। সুমিত বর্তমানে ওই দালানের প্রাত্যহিক সূচি দারুণ নিখুঁতভাবে আয়ত্ত করেছিল। ওর মুখস্থ ছিল কোন তারিখে কে বাহিরে বেরোবে, কোন মুহূর্তে কোন মোটর সরাতে হবে। তবে ভাগ্য সর্বদা এক ধাঁচে বয় না। মাঝে মাঝে একটি সামান্য ত্রুটিও সমস্ত কিছু পাল্টে দেয়। এমনই একটা ক্ষণ ঘনালো। ওই দিন দ্বীপ্রহরের বেলা। সুমিত জিপে আসীন হয়ে কিছু রসিদ ঘাঁটছিল। গত সপ্তাহান্তের কিছু চিরকুট ওর পকেটে গোঁজা ছিল। ওগুলো টেনে সিটের উপর বিছিয়ে ভিন্ন কিছু হাতড়াতে লাগল। ঠিক ওই ক্ষণেই দালানের দরজা নড়ল। কিছুক্ষণ বাদেই জ্যেষ্ঠ কন্যা আয়েশা বাহিরে পা রাখল। ওর মুঠোয় নিত্যদিনের মতোই একটি রসিদ মিলল। ও হাঁটল ও কিছু না জানিয়ে ওই রসিদখানা সারথির সিটে ফেলে পেছনের আসনে জাঁকিয়ে বসল। সুমিত তড়িঘড়ি সিটের উপর বিছানো চিরকুটগুলোর ভেতর হতে একটি রসিদ টেনে নিল। ওতে লেখা গন্তব্যের ঠিকানা দেখল ও মোটর স্টার্ট করল। ওর ধারণা জন্মালো এটি ওই ঠিকানাই যেথায় আয়েশা হামেশাই পৌঁছায়। বিধায় অধিক কিছু না ভেবেই ও ওই দিকেই মোটর ছুটিয়ে দিল। আনুমানিক আধা ঘন্টা বাদে যবে মোটর একটি মেগা মলের গ্যারেজে গিয়ে দাঁড়ালো, সে সময় সুমিতের ধারণা জন্মালো যে সম্ভবত সবকিছু নিখুঁত রয়েছে। তবে মোটর থামার পরেও পেছনের দরজা নড়ল না। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট পেরিয়ে গেল। সুমিতের সামান্য আজব ঠেকল। সাধারণত মোটর থামতেই পশ্চাতে আসীন ব্যক্তি নেমে পড়ত, তবে অদ্য কোনো নড়াচড়া ঘটল না। সুমিত সম্মুখে ঝোলানো ক্ষুদ্র দর্পণে সন্তর্পণে চোখ রাখতে লাগল ও ওইক্ষণেই প্রথমবার আয়েশার সঙ্গে ওর দৃষ্টি বিনিময় ঘটল। ও নিঃশব্দে ওরই পানে চেয়েছিল, তবে এবার ওর চেহারায় ঈষৎ বিস্ময় মিশেছিল। ও ওই বিস্ময়মাখা চাউনি নিয়েই ও সন্তর্পণে সেলফোন বাগাল, কিছু টাইপ করল ও স্ক্রিনখানা সম্মুখের পানে ধরল। ডিসপ্লেতে ফুটেছিল, তুই মোকে এইখানে কি জন্য উঠিয়ে এনেছিস? ওই জিজ্ঞাসা পড়ে সুমিতের হাত আচমকা হুইলের ওপরই জমে গেল। ওর বুকের ধুকপুকানি লাফিয়ে উঠল। কতিপয় মুহূর্তের নিমিত্তে ও মালুম করতেই পারল না যে কি জবাব শোনাবে। ও তড়িঘড়ি সিটে বিছানো চিরকুটগুলো টেনে যাচাই করল। ওইক্ষণেই ওর দৃষ্টি ওই আসল চিরকুটের ওপর আটকালো, যেটি একটু পূর্বে আয়েশা সিটে ছুঁড়েছিল। ওতে যেই গন্তব্যের কথা ছাপা ছিল তা বর্তমান মল হতে সম্পূর্ণ ভিন্ন। সুমিতের কপালে ঘাম ফুটে উঠল। ও সাথে সাথেই মালুম করল যে ওর মারাত্মক বড় ত্রুটি ঘটে গিয়েছে। ও ঘাবড়ে গিয়ে পশ্চাতে চাওয়ার সাহসটুকুও হারালো। ও কেবল নিঃশব্দে সম্মুখের পানে চেয়ে টিকল। জিপে এক আজব নিস্তব্ধতা ছেয়ে বসল। পশ্চাতে আসীন আয়েশা কিছুক্ষণ যাবৎ ওকে পরখ করতে থাকল। সম্ভবত ও আঁচ করার চেষ্টা চালাচ্ছিল যে সারথি ওকে এইখানে কি কারণে টানল। কতিপয় মিনিট পেরিয়ে গেল, তবে সুমিতের দিক হতে কোনো জবাব জুটল না। অতঃপর ও পুনরায় সেলফোনে কিছু টাইপ করল ও স্ক্রিনখানা সম্মুখে ঘোরালো। এবার ফুটেছিল, তুই কি মোর বুলি আঁচ করতে পারছিস না? তবে বর্তমানে অবস্থা এমন দাঁড়িয়েছিল যে বোবা থাকাও কঠিন হয়ে পড়েছিল। কিছু মুহূর্ত অবধি ও নিজের সাথেই লড়তে লাগল। অবশেষে ও সন্তর্পণে শোনাল, মালকিন, মোর অপরাধ ঘটে গিয়েছে। এই শব্দগুলো ওর গলা হতে দারুণ কসরতে ছিটকেছিল। জিপের অন্দরে প্রথমবার ওর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। আয়েশা কতিপয় সেকেন্ড বোবা টিকল। সম্ভবত ওরও ধারণা ছিল না যে সুমিত বুলি শোনাবে। অতঃপর ও সন্তর্পণে জানাল, কিসের অপরাধ? সুমিত কাঁপা কাঁপা স্বরে শোনাল, চিরকুটগুলো গুলিয়ে গিয়েছিল। দাস ভুল চিরকুট যাচাই করে ফেলেছিলাম। আয়েশা সাথে সাথেই সিটের উপর বিছানো চিরকুটগুলোর পানে চোখ রাখল। বর্তমানে ও মালুম করল যে সত্যিই কাগজগুলোতে গন্ডগোল ঘটে গিয়েছে। কিছু মুহূর্ত অবধি ও বোবা টিকল। অতঃপর আচমকা ওর ঠোঁটে ঈষৎ হাসি ফুটে বেরোল। সুতরাং আপনি বুলিও আওড়াতে সক্ষম? ও সন্তর্পণে শোনাল। সুমিত কিছুই জানাল না। ও কেবল সম্মুখের সড়কের পানে চেয়ে টিকল। আয়েশা জানালার বাহিরে দৃষ্টি ঘোরাল। অতঃপর শোনাল, বেশ, যবে এইখানে পৌঁছেই পড়েছি,
তখন পূর্বিমুখী সঠিক গন্তব্যে নামিয়ে আসুন। সুমিত সাথে সাথেই মোটর স্টার্ট করল ও গ্যারেজ হতে বেরিয়ে পড়ল। ওর হাত তখনও সামান্য কাঁপছিল। ও ভাবছিল যে অদ্য ওর মারাত্মক বড় ত্রুটি ঘটে গিয়েছে। গাড়ি সড়কে নেমে এলো। আনুমানিক আধা ঘন্টা বাদে ও ওই গন্তব্যে পৌঁছালো যেথায় আয়েশার আসলে নামার কথা ছিল। এটি একটি মেগা সুপার মার্কেট ছিল। ও মোটরখানা গ্যারেজে ঢোকালো। আয়েশা কিছু না জানিয়ে নেমে পড়ল ও অন্দরে ঢুকে গেল। সুমিত জিপের কাছে দাঁড়িয়ে প্রহরারত থাকল। ওর মস্তিষ্ক তখনও ওই ঘটনাতেই আটকে ছিল। ওর বোধ হচ্ছিল যে সম্ভবত অদ্য সন্ধ্যায় আমির ওকে নিশ্চিতভাবেই জিজ্ঞাসাবাদ করবেন যে সড়কে কি ঘটেছিল। আনুমানিক 1 ঘন্টা বাদে আয়েশা ফিরে এলো। ওর মুঠোয় কিছু শপিং প্যাকেট ছিল। ও জিনিসপত্র জিপে ঢোকালো ও পিছনের আসনে জাঁকিয়ে বসল। কতিপয় সেকেন্ড অবধি জিপের অন্দরে পুনরায় ওই নিস্তব্ধতা বজায় থাকল। অতপর আয়েশা আচমকা শোনাল, দালানে চলুন। সুমিত ঘাড় দুলিয়ে মোটর সন্তর্পণে সড়কে দৌড়াতে লাগল। কতিপয় মিনিট অবধি উভয়েই বোবা টিকল। তবে অতঃপর আচমকা আয়েশা বলে উঠল, আপনি ভীষণ শিউরে উঠে গেছিলেন, ঠিক তো? সুমিত চমকে উঠে দর্পণে চোখ রাখল। ও মালুম করতে পারল না কি জবাব শোনাবে। আয়েশা ঈষৎ হাসছিল। আপনার সম্ভবত ধারণা জন্মেছিল যে দাসী আব্বুর কাছে নালিশ ঠুকব। সুমিত সন্তর্পণে শোনাল, দাস কেবল নিজের রুজি খোয়াতে ইচ্ছুক নয়। আয়েশা কিছু মুহূর্ত বোবা টিকল। অতঃপর ও সন্তর্পণে জানাল, শঙ্কা করো না, দাসী কাউকেই বিন্দু বিসর্গ জানাবে না। সুমিত স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে ওর শঙ্কা সম্পূর্ণভাবে শেষ হয়নি। কিছুক্ষণ বাদে মোটর সড়কের ধার ঘেঁষে এগুচ্ছিল। ও স্থানে একটি ক্ষুদ্র শরবতের দোকান ছিল। আচমকা আয়েশা শোনাল, মোটর ফেরাও। সুমিত মোটর সাইড করে দাঁড় করালো। আয়েশা জানালার বাহিরে চেয়ে শোনাল, ভীষণ তাপ, চলুন শরবত খাই। সুমিত চমকে উঠে ওর পানে চোখ রাখল। ও মালুম করতে পারল না কি ঘটাবে। তবে আয়েশা নিজেই জিপ হতে নেমে পড়ল ও দোকানের পানে হেঁটে গেল। কতিপয় মিনিটের ভেতরই ও 2 গ্লাস শরবত বাগিয়ে ফিরে এলো। 1 গ্লাস ও সুমিতের পানে বাড়িয়ে ধরল। সুমিত ঘাবড়ে গেল। না মালকিন, এর প্রয়োজন পড়বে না। আয়েশা শোনাল, মেনে নিন, আপনিও তো একজন মানুষ। সুমিত সন্তর্পণে গ্লাসখানা ধরল। ও তখনও সামান্য অস্বস্তি বোধ করছিল। কতিপয় সেকেন্ড অবধি উভয়ই নিঃশব্দে শরবত পান করতে লাগল। অতপর আয়েশা জানাল, আপনি আসামের কোন জেলার নাগরিক? সুমিতের বুঝতে অসুবিধা হচ্ছিল যে জবাব দেওয়া উচিত কিনা। তবেও ভাবল যে বর্তমানে তো ও পূর্বেই ওর সঙ্গে আলাপ সেরে ফেলেছে। ও সন্তর্পণে শোনাল, শিলচর হতে। ও স্থানে আপনার আত্মীয়রা বাস করে? আগে দাদি, পিতা ও 2 যমজ ভাই। আয়েশা কিছুক্ষণ ভাবতে লাগল। অতপর শোনাল, আপনার ও স্থানে ডিউটি চালাতে কতকাল কাটল? আনুমানিক 1 বৎসর। আয়েশা ঘাড় দুলিয়ে নিল। ওর চেহারায় ঈষৎ বিষণ্ণতা ফুটে উঠছিল। আপনি সৌভাগ্যবান, ও সন্তর্পণে শোনাল। সুমিত চমকে উঠে জানাল, কি কারণে? আয়েশা বাহিরের সড়কের পানে চেয়ে শোনাল, যেহেতু আপনার বাহিরের দুনিয়া নিহারার অধিকার বর্তায়। আপনার সঙ্গে আলাপ জুড়তে মোর ভালো লাগে। তখন সুমিতের হাত হুইলের ওপর শক্ত রূপ নিল। ও সাথে সাথেই কোনো জবাব শোনাল না। কতিপয় সেকেন্ড বাদে ও সন্তর্পণে শোনাল, এইটা ঠিক নয়। আয়েশা জানাল, কি কারণে? সুমিত দীর্ঘশ্বাস টানল। যেহেতু দাস এইখানে ডিউটি সামলাতে এসেছি এবং আপনাদের মহলের বিধান অত্যন্ত কঠিন। আয়েশা কিছু মুহূর্ত বোবা টিকল। অতপর ও ঈষৎ স্বরে শোনাল, দাসী জানি। মোটর বর্তমানে নগরের একটি শান্ত পাড়া চিরে ছুটছিল। সড়কে অধিক ভিড় ছিল না। আচমকা আয়েশা শোনাল, মোটর কি কিছুক্ষণের নিমিত্তে ভেড়াতে পারবেন? সুমিত মোটর সাইড করে দাঁড় করালো। আয়েশা কতিপয় সেকেন্ড জানালার বাহিরে চেয়ে টিকল। অতপর সন্তর্পণে শোনাল, আপনি জানেন, এই দালানে টিকতে টিকতে মোর সর্বদাই বোধ জাগে যে মোর ভবিষ্যৎ পূর্ব হতেই বেঁধে দেওয়া হয়েছে। সুমিত ওর পানে চোখ রাখল না, তবে ওর বলি মনোযোগ সহকারে গিলছিল। আয়েশা আরও শোনাল, মোর পিতা ইচ্ছুক যে দাসী যেন অত্যন্ত তড়িঘড়ি সাদি সেরেনি
তিনি সম্ভবত কাউকেও পছন্দও করে ফেলেছেন। সুমিতের অন্তরে আচমকা এক আজব অনুভূতি জাগল, তবে ও কিছুই জানালো না। কিছুক্ষণ বাদে আয়শা ওর পানে চোখ রাখল। তবে দাসী এখনই স্বাদী সারতে ইচ্ছুক নই। জিপের অন্তরে পুনরায় নিস্তব্ধতা ছেয়ে বসল। কতিপয় সেকেন্ড বাদে আয়শা সন্তর্পণে শোনাল, মোর কেবল এতটুকু চাওয়া যে এমন কেউ টিকুক যাহার সঙ্গে দাসী মন খুলে আলাপ জুড়তে পারি। সুমিতের অন্তরে অসংখ্য জিজ্ঞাসা উকি দিচ্ছিল, তবে ও মালুম করতে পারছিল না যে এই অবস্থায় কোনটা ঠিক ও কোনটা ত্রুটিপূর্ণ। আয়শা পুনরায় শোনাল, আপনি অত্যন্ত পৃথক। সুমিত সন্তর্পণে জানাল, পৃথক কিরূপে? আয়শা হেসে উঠল, যেহেতু আপনি মুখে দেখিও দৃষ্টি নিচু করে নিন। সুমিতের সামান্য সংকোচ জাগল ও সাথে সাথেই নজর সড়কের পানে ঘুরিয়ে নিল। কিছুক্ষণ বাদে আয়শা শোনাল, চুরুন দালান ফিরে। সুমিত মোটর পুনরায় সড়কে এগিয়ে দিল। ওই দিনের বাদে আস্তে আস্তে জিনিসপত্র বদলাতে শুরু করল। বর্তমানে আর প্রতিটিবার আয়েশা কেবল চিরকুটের ওপর ভরসা করত না, বহুবার ও সড়কে দু চারটে বুলি আউড়িয়ে নিত। ও নেপাল প্রসঙ্গে জিজ্ঞাসা করত, সুমিতের গ্রাম প্রসঙ্গে জিজ্ঞাসা করত, ওখানকার পরব ও জনগণের ব্যাপারে মালুম করতে চাইত। সুমিত আদিতে অত্যন্ত ইতস্তত বোধ করত, তবে আস্তে আস্তে ওরও এটা বোধ জাগতে লাগল যে আয়েশা কেবল আলাপ জুড়তে ইচ্ছুক, এবং বহুবার এমনটাও ঘটত যে উভয়ে গোটা পথ বোবা টিকত। তবে তথাপিও ওই নিস্তব্ধতায় এক অন্যরকম শান্তি বিরাজ করত। তবে ভাগ্য সর্বদা এত সহজলভ্য নয়। এক সন্ধ্যায় যবে সুমিত শিশুদের মক্তব হতে উঠিয়ে দালানে ফিরছিল, ওইক্ষণেই ও দালানের সম্মুখে একটি বিশাল কালো মোটর দাঁড়ানো লক্ষ্য করল। ওই মোটরখানা নিহারতেই ওর অন্তরে ঈষৎ অস্থিরতা জেগে উঠল। দালানের অন্দরে কিছু অতিথি পধারে ছিল। সুমিত শিশুদের নামিয়ে দিল ও মোটর গ্যারেজ করে দিল। কিছুক্ষণ বাদেও লক্ষ্য করল যে দালানের অন্দরের পরিবেশ সামান্য অন্যরকম ঠেকছে। দাসদাসীরা নিজেদের মাঝে নিচু স্বরে আলাপ জুড়ছিল। ঠিক ওইক্ষণেই ও আয়েশাকে সিঁড়ি বেয়ে নিচে নামতে লক্ষ্য করল। তবে অদ্য ওর চেহারায় হাসি ফুটেনি, ওর নয়নে আজব এক দুশ্চিন্তা মিলল। ও সন্তর্পণে ফটকের পানে হাঁটল ও কতিপয় সেকেন্ডের নিমিত্তে ওইখানেই থেমে গেল। অতঃপর ঈষৎস্বরে সুমিতকে শোনাল, মুখে আপনার সঙ্গে একটা আবশ্যিক আলাপ সারতে পড়বে। আয়শার এই বলি গিলতে গিলতে সুমিত কিছু মুহূর্তের নিমিত্তে বোবা হয়ে গেল। ওর চেহারায় স্পষ্ট মালুম হচ্ছিল যে ও চিন্তিত। সুমিত আঁচ করেছিল যে নিশ্চিতভাবেই এমন কোনো কথা রয়েছে যা আচমকা ওর ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। আয়শা এদিক ওদিক চোখ রাখল ও সন্তর্পণে শোনাল, এইখানে নয়, গতকল্য যবে মোরা বাহিরে বেরোব তখন আলাপ জুড়ব। এতটুকু জানিয়েও তড়িঘড়ি দালানের অন্দরে ঢুকে গেল। সুমিত অনেকক্ষণ ওইখানেই দাঁড়িয়ে ভাবতে লাগলো যে আসলে এমন কি ঘটেছে। পরের দিন দ্বীপ্রহরের দিকে ওইটাই ঘটল যা সুমিত অনুমান করেছিল। দালানের দরজা নড়ল ও আয়েশা বাহিরে পা রাখল। ওর মুঠোয় নিত্যদিনের মতোই একটি ক্ষুদ্র চিরকুট মিলল। ওই চিরকুটখানা সারথির সিটে ফেলে রাখল ও নিঃশব্দে পিছনের আসনে বসল। সুমিত চিরকুটখানা টেনে যাচাই করল। ওতে ছাপা ছিল নগরের পাঠাগার। গাড়ি সন্তর্পণে সড়কে দৌড়াতে আরম্ভ করল। গোটা পথ উভয়েই বোবা টিকল, তবে অদ্যকার নিস্তব্ধতা অত্যন্ত ভারী ঠেকল। সুমিত অনুভব করতে সক্ষম হচ্ছিল যে আয়েশা কিছু শোনাতে চায়। আনুমানিক ২০ মিনিট বাদে মোটর পাঠাগরের গ্যারেজে পৌঁছে দাঁড়াল। সুমিত জিপখানা এক কোনায় ভেড়িয়ে দিল। কতিপয় সেকেন্ড অবধি কেউ বাক্য ছুড়ল না। অতঃপর আয়েশা সন্তর্পণে শোনাল, মোটর নিভিয়ে ফেলে দিন। সুমিত মোটর নিভিয়ে দিল ও নিঃশব্দে সম্মুখের পানে চেয়ে ঠিকল। আয়েশা দীর্ঘ শ্বাস টানল ও শোনাল, গতকল্য যেই অতিথিরা মোদের দালানে পধারে ছিলেন, ওনারা মোর পিতার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। সুমিত বোবা ঠিকল। আয়েশা আরও শোনাল, ওনারা ওনাদের পুত্রের নিমিত্তে মোর শাদী প্রস্তাবনা এনেছিলেন ও আব্বু সম্মতিও জানিয়ে ফেলেছেন। এই বলি গিলতে গিলতে সুমিতের অন্তরে ঈষৎ কষ্টের অনুভূতি জাগল, তবে ও নিজেকে সামলে নিল। ও কেবল এতটুকু শোনাল, এইটা তো দারুণ সংবাদ। আয়েশা ঈষৎ হাসল, তবে ওর হাসিতে বিষণ্ণতা মিশেছিল।
কিছু মুহূর্ত অবধি উভয়ই বোবা হয়ে বসে ঠিকল। অতঃপর আয়েশা সন্তর্পণে শোনাল, তবে দাসী অদ্য আপনার সঙ্গে ওই প্রসঙ্গেই আলাপ জুড়তে পধারেছি, যেহেতু বর্তমানে এইখানে আপনার টেকাটা ঠিক নয়। সুমিত চমকে উঠে জানালো, কি কারণে? আয়েশা ওর পানে চেয়ে শোনাল, যেহেতু মোর শঙ্কা জাগে যে যদি কেউ মুদের আলাপচারিতার প্রসঙ্গে টের পেয়ে যায় তবে সর্বাধিক ক্ষতি আপনারই ঘটবে। সুমিত কিছুই জানালো না। ও আঁচ করেছিল যে আয়েশা খাঁটি শোনাচ্ছে। আয়েশা আরও শোনাল, মোর পিতা অত্যন্ত কঠিন মানুষ। যদি ওনার বিন্দুমাত্র সন্দেহ জাগে তবে তিনি অত্যন্ত রাগ দেখাবেন ও দাসী ইচ্ছুক নই যে আপনাকে কোনো সংকটে ডুবতে হোক। জীবের অন্দরে কিছু মুহূর্তের নিমিত্তে নিস্তব্ধতা ছেয়ে বসল। অতঃপর আয়েশা সন্তর্পণে শোনাল, বিধায় দাসী ইচ্ছুক যে আপনি এই স্থান হতে প্রস্থান করুন, আপন ভিটি প্রত্যাবর্তন করুন। সুমিত ওর পানে চোখ রাখল ও শান্ত কণ্ঠে শোনাল, মোর চুক্তির মেয়াদ এখনো কতিপয় মাস বাদে ফুরবে। আয়েশা ঘাড় দুলিয়ে নিল ও শোনাল, দাসী জানি, তবে দাসী পূর্বেই আব্বুকে জানিয়ে ফেলেছি যে বর্তমানে মোর বাহিরে বেরোনোর নিমিত্তে কোনো সারথির প্রয়োজন নেই, বিধায় সম্ভবত শীঘ্রই আপনি মুক্তি জুটিয়ে ফেলবেন। সুমিত মালুম করতে পারল যে আয়েশা এই সমস্ত কিছু জেনে শুনেই ঘটাচ্ছে, যাতে ও নিরাপদে প্রত্যাবর্তন করতে সক্ষম হয়। ওর অন্তরে আচমকা আয়েশার প্রতি সম্মান আরও ফুলে ফেপে উঠল। কিছুক্ষণ বাদে আয়েশা নিজের ঝোলা হতে একটি ক্ষুদ্র খাম বের করল ও বাড়িয়ে ধরল। সুমিত চমকে উঠে জানালো, এইটি কি? আয়েশা শোনাল, এইখানে কিঞ্চিত অর্থ রয়েছে ও একটা ক্ষুদ্র উপঢৌকনও। এইটা মোর পক্ষ হতে আসেনি, একজন মিত্রের তরফ হতে ভেবে গ্রহণ করুন। সুমিত সাথে সাথেই মানা করে দিল, না মালকিন, এইটি ঠিক নয়। আয়েশা ঈষৎ স্বরে শোনাল, মাঝে মাঝে মনুষ্যত্বের খাতিরেও কিঞ্চিত মেটানো দরকার। কিছু মুহূর্ত অবধি সুমিত বোবা টিকল। অতঃপর ও সন্তর্পণে ওই খামখানা বাগিয়ে নিল। আয়েশা হেসে শোনাল, যবে আপনি আপনার পাহাড়ে প্রত্যাবর্তন করবেন তখন আপনার দাদিকে জানাবেন যে ওমান দেশে একজন কন্যা তার নাতির নিমিত্তে দোয়া মিগেছিল। সুমিতের নয়ন সামান্য ভিজে উঠল ও সন্তর্পণে শোনাল, আপনি অত্যন্ত নেক বান্দা। আয়েশা ঈষৎ ঘাড় নিচু করে নিল। কিছুক্ষণ বাদেও শোনাল, চলুন এবার দালানে ফিরি। সুমিত মোটর স্টার্ট করল। গোটা পথ উভয়ই বোবা টিকল। তবে এবার ওই নিস্তব্ধতা আর বোঝা ঠেকছিল না। দালানে পৌঁছনোর বাদে আয়েশা জিপ হতে নামল ও পশ্চাতে না চেয়েই অন্দরে ঢুকে গেল। সুমিত দীর্ঘ শ্বাস টানল। কতিপয় দিন বাদেই ওইটাই ঘটিল যাহার অনুমান ছিল। দালানের তত্ত্বাবধায়ক সুমিতকে ডেকে জানালো যে বর্তমানে আর ওর প্রয়োজন নেই, ওর চুক্তি ছিন্ন করে দেওয়া হয়েছে। সাথে সাথেই ওকে টিকিট ও বাকি অর্থও ধরিয়ে দেওয়া হলো। সুমিত আঁচ করে গেল যে এসব আয়েশার কারণেই ঘটেছে। 2 সপ্তাহ বাদেই সুমিত উড়োজাহাজে বসেছিল। ও ওমান ছেড়ে স্বদেশে প্রত্যাবর্তন করছিল। যবে উড়োজাহাজ আসমানের পানে উঠছিল, সুমিত জানালার বাহিরে নিহারছিল। ওর অন্তরে অসংখ্য স্মৃতি ঘুরপাক খাচ্ছিল। ওর ওই দিনের স্মৃতি মনে পড়ল, যেদিন শুরুতে একটি সেলফোনের ডিসপ্লেতে ছাপা জিজ্ঞাসাটিও খেয়াল করেছিল, তুই মোকে এইখানে কি জন্য উঠিয়ে এনেছিস? সুমিত ঈষৎ হেসে ফেলল। কিছু কাহিনী জীবনে অসম্পূর্ণ থেকেও বান্দাকে বহু কিছু শিখিয়ে যায়। ও আয়েশার স্মৃতি ওর অন্তরে সর্বদাই এই বুলির মতোই বেঁচে রইল যে দুনিয়ার প্রতিটি প্রান্তে মনুষ্যত্ব আজও টিকে রয়েছে। শ্রোতারা, উক্ত কাহিনী হতে এইটুকুই জ্ঞান অর্জন ঘটে যে দুনিয়ায় ব্যক্তির প্রকৃত সত্তা ওর অন্তর দ্বারা মাপা হয়। ওর রাষ্ট্র, সম্পদ নতুবা জাগতিক অবস্থান দ্বারা কদাপিও নয়। অবস্থা যতটাই জটিল ঠেকুক না কেন, যবে মনুষ্যত্ব টিকে রবে তবে যে কোনো বাঁধনই বিপথে হাঁটা হতে রক্ষা পেতে সক্ষম। সুমিত আপন গণ্ডি আঁচ করেছিল ও আয়েশা সঠিক সময়ে একজন বান্দার প্রাণ রক্ষার রায় নিয়েছিল। এইটাই খাঁটি প্রজ্ঞাবান এবং প্রকৃত মনুষ্যত্ব। তবে এবারে আপনারা শোনান, যবে আপনারা সুমিতের স্থানে বিরাজ করতেন তখন কি ঘটাতেন? আপনারাও কি ওই মুহূর্তেই ওমান ত্যাগ করে স্বদেশে প্রত্যাবর্তন করতেন? এবং যবে আপনারা আয়েশার স্থানে টিকতেন তবে কি আপনারাও সুমিতকে রক্ষার নিমিত্তে অভিন্ন রায় বাঁচতেন নতুবা পৃথক কিছু ঘটাতেন?
আপনাদের অভিমত নিশ্চিত রূপে কমেন্টে টাইপ করে পাঠাবেন। ক্লিপটি পছন্দ হলে নিশ্চিত রূপে লাইক মারবেন, পেজ গল্প বাই এআই ফলো করে রাখবেন ও এরূপ মন ছোঁয়া কাহিনী উপভোগের নিমিত্তে পাশে রবেন। পুনরায় সাক্ষাৎ ঘটবে আগামী ক্লিপে একটি আনকোরা কাহিনীর সঙ্গে।